জনগণের সঙ্গে জ্যোতি বসু পর্ব 14। 1946 সালের আগস্ট দাঙ্গার কয়েকটি বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা প্রয়োজন। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্ররোচনায় দুই সম্প্রদায়ের উগ্র সাম্প্রদায়িকতাবাদীরা আগস্ট দাঙ্গা বাঁধানোর জন্য দিনের পর দিন প্রস্তুতি চালিয়েছে, জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িকতাবাদের বিষ ছড়িয়েছে। নিঃসন্দেহে সাম্প্রদায়িক শক্তিগুলি জনসাধারণের একটি অংশের মধ্যে উন্মত্ততা সৃষ্টিতে সক্ষম হয়েছিল। ভ্রাতৃঘাতী দাঙ্গার এই একটা দিক, কিন্তু সেই সঙ্গে আর একটা দিকের কথা ভুললে চলবে না। হিন্দু অধ্যুষিত অনেক এলাকায় এমন সব ব্যক্তি ছিলেন যাঁরা ওই উন্মত্ততার মধ্যেও নিজেদের জীবন বিপন্ন করে মুসলিমদের আশ্রয় দিয়েছেন। আবার অনেক মুসলিম অধ্যুষিত এলাকাতেও এমন সব ব্যক্তি ছিলেন যাঁরা অনুরূপভাবেই বহু হিন্দু পরিবারকে রক্ষা করেছেন, আশ্রয় দিয়েছেন এবং এলাকা থেকে নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করেছেন। আমি এখানে একটি উদাহরণ দিতে পারি। তৎকালীন পার্টি নেতা কৃষ্ণ বিনোদ রায় তখন পার্ক সার্কাসে একটি ফ্ল্যাটে থাকতেন। এই বাড়ির মালিক ছিলেন একজন মুসলিম। তিনি নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ বিনোদ রায়কে এই ফ্ল্যাট থেকে বের করে থানায় পাঠিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। আগস্টে দাঙ্গা বন্ধ হতে না হতেই পুনর্বাসনের প্রশ্ন সামনে এসে গেল। দাঙ্গা বন্ধ হলেও তার জের বহুদিন চলল। জনসাধারণের মধ্যে আতঙ্ক কি করে দূর করা যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ফিরিয়ে আনা যায়, তখন সেটাই আমাদের সামনে প্রধান প্রশ্ন হিসাবে আত্মপ্রকাশ করল। শান্তির জন্য অভিযানকে তখন পার্টি মুখ্য কাজ হিসাবে হাতে নেয়। আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি যে শান্তির জন্য এই অভিযান পার্টির কর্মীরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। সরোজবাবু একটি পুস্তিকায় 3টি দশক লিখেছেন যে 1946 সালের 15 এবং 16 আগস্ট ভ্রাতৃঘাতী দাঙ্গায় হাজার হাজার হিন্দু মুসলমান নরনারীর মৃতদেহ স্তূপের উপর গড়ে উঠল শান্তি সেনাবাহিনী। সরোজবাবুর লেখা থেকে জানতে পারছি 1947 সালের 25 আগস্ট ঐক্য মিছিল কলকাতার রাস্তায় বের হলো। হাজার হাজার হিন্দু মুসলমান নরনারীর ঐক্য মিছিল ওয়েলিংটন স্কোয়ার থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে নারকেলডাঙ্গা মাঠে সমবেত হয়। গান্ধীজি সেখানে ভাষণ দেন। মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন কংগ্রেসের প্রতিনিধি কালীপদ মুখার্জি ও আশরাফুদ্দিন চৌধুরী, মুসলিম লীগের প্রতিনিধি শহীদ সুহরাওয়ার্দী ও আব্দুল হাসেন এবং কমিউনিস্ট পার্টি প্রতিনিধি সোমনাথ লাহিড়ী ও সরোজ মুখার্জি। অন্যান্য দলমতের মানুষও ওই মিছিলে সামিল হন। আরও লিখেছেন সরোজবাবু, 1947 সালের 15 থেকে 30 আগস্ট পাড়ায় পাড়ায় দাঙ্গাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করে কলকাতায় যাঁরা শান্তি রক্ষা করেছেন তাদের প্রতিনিধিদের সভা বসে বেলেঘাটায় গান্ধীজির শিবিরে 30 আগস্ট 1947 সালের বেলা 2:20 গান্ধীজি বলেন, শান্তি সেনাবাহিনীতে সমস্ত দলের কর্মীরা শান্তি রক্ষার দায়িত্ব নিয়ে এক মনে কাজ করবেন। তারপরেই কলকাতার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় শান্তি সেনা গঠিত হয়। ওই পুস্তিকায় বলা হয়েছে 1947 সালের 21 সেপ্টেম্বরের হিসাবে দেখা যায় কলকাতায় 40,000 শান্তি সেনা কাজ করেছিল। এই শান্তি বাহিনীর কাজ ও সংগ্রাম ছিল দাঙ্গাবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরাবাজারের বিরুদ্ধে ও সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য। সরোজবাবু লিখেছেন, বাংলার তৎকালীন গভর্নর রাজাগোপালাচারী থেকে আরম্ভ করে সমস্ত পত্রপত্রিকায় শান্তি সেনাবাহিনী, বিশেষত মহিলা শান্তি সেনাবাহিনীর কাজের প্রশংসা করা হয়। নাগরিকরা এবারে নিষ্ক্রিয় ছিলেন না। শান্তি সেনাবাহিনীর সঙ্গে একত্রে সক্রিয়ভাবে শান্তি রক্ষার কাজ করেছেন। তাতেই অতি দ্রুত দাঙ্গাবাজদের মনে ভয়ের সঞ্চার হয়। আমি আগেই উল্লেখ করেছি, শান্তির জন্য এই সংগ্রামে আমাদের পার্টি কর্মীরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। প্রকৃতপক্ষে শান্তিবাহিনী
গড়ে তোলার ব্যাপারে আমাদের পার্টিরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শান্তির জন্য এই সংগ্রামে অপর কমরেডদের মতো আমাকেও নানাভাবে অংশ নিতে হয়েছে। ওই সময় আমি প্রতিদিনই শ্রমিক এলাকায়, বিশেষ করে রেলওয়ে কলোনিগুলিতে ঘুরেছি এবং শান্তির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করেছি। শান্তির সংগ্রামে আমাদের পার্টির তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা মুখ্যমন্ত্রী সুহরাওয়ার্দীও স্বীকার করেছিলেন। 19শে সেপ্টেম্বর ভ্রাতৃঘাতী দাঙ্গাকে কেন্দ্র করে মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনার উত্তর দেবার সময় সুহরাওয়ার্দী বলেছিলেন, শান্তি স্থাপনের এই প্রচেষ্টায় যাঁরা আমার সঙ্গে মিছিলে সামিল হয়েছিলেন এবং আমাদের সমর্থন জানিয়েছিলেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কমিউনিস্ট পার্টির কয়েকজন সদস্যকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ শুরু থেকেই তাঁরা এই ধরনের শান্তি মিশনের দাবি জানিয়ে আসছিলেন। 16ই আগস্ট দাঙ্গা শুরু হবার পর থেকেই পার্টি নেতৃত্ব একটি সর্বদলীয় কেন্দ্রীয় শান্তি কমিটি গঠনের কথা ভাবছিলেন। যখন 1947 সালে গান্ধীজি বেলেঘাটায় ক্যাম্প করে আছেন, তখন তার সঙ্গে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিগণ অবিরাম দেখা করেছেন। পার্টির নির্দেশে ভূপেশ গুপ্তকে সঙ্গে নিয়ে আমিও গান্ধীজির সঙ্গে গিয়ে দেখা করলাম এবং এই প্রশ্নে তাঁর উপদেশ চাইলাম। গান্ধীজি বললেন, একটি সর্বদলীয় কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন এবং একটি সর্বদলীয় কেন্দ্রীয় মিছিল সংগঠিত করাই এই মুহূর্তের প্রধান কাজ। আমরা সর্বদলীয় শান্তি কমিটি গঠনে লেগে গেলাম। সোহরাওয়ার্দীর সঙ্গে যোগাযোগ করে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এক বৈঠকে বসানোর ব্যবস্থা হলো। সোহরাওয়ার্দীর বাড়িতেই বৈঠকের ব্যবস্থা হলো। পার্টির পক্ষ থেকে আমি এবং ভূপেশ গুপ্ত সেই বৈঠকে উপস্থিত ছিলাম। কংগ্রেসের পক্ষ থেকেও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী আলোচনায় অংশগ্রহণ করেন। তাছাড়া শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সর্বদলীয় শান্তি কমিটি গঠন এবং শান্তি মিছিলের প্রশ্ন নিয়ে আলোচনা হলো। আলোচনার সময় সোহরাওয়ার্দী আমাকে আর ভূপেশকে তাঁর শোবার ঘরে ডেকে নিয়ে গিয়ে গোপনে বললেন, শ্যামাপ্রসাদবাবু কমিউনিস্টদের সঙ্গে একই কমিটিতে কাজ করতে রাজি নন। যাই হোক না কেন, সর্বদলীয় কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করা না গেলেও স্থানীয় শান্তি বাহিনীগুলিতে দলমত নির্বিশেষে বহু নাগরিক অংশগ্রহণ করেছেন, মিছিল, মিটিং ইত্যাদি করেছেন। সাধারণভাবে এটা বলা চলে যে শান্তির অভিযানকে কেন্দ্র করে ব্যাপক ঐক্য গড়ে ওঠে এবং উভয় সম্প্রদায়ের দাঙ্গাবাজদের সংযত করা সম্ভব হয়, জনসাধারণের মনে আস্থা ফিরিয়ে আনা যায়। কংগ্রেস এবং মুসলিম লীগের একটা বড় অংশ শান্তির পক্ষে যথেষ্ট কাজ করেছে। এবার আইনসভায় ফিরে আসা যাক। 1946 সালের 19শে সেপ্টেম্বর বাংলার আইনসভায় কংগ্রেস দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী মন্ত্রিসভার বিরুদ্ধে ধীরেন্দ্রনাথ দত্ত অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব নিয়ে সুদীর্ঘ বিতর্ক চলে, বহু বক্তা বক্তব্য রাখেন। অনাস্থা প্রস্তাবের উপর আলোচনার সময় পার্টির বক্তব্য রাখার সুযোগ আমারও হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন 85 জন সদস্য এবং বিপক্ষে 130 জন। অতএব প্রস্তাব নাকচ হয়ে যায়। অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কে দেখা গেল কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েই সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত। কংগ্রেসের বক্তারা দাঙ্গার জন্য প্রধানত সোহরাওয়ার্দী মন্ত্রিসভাকে দায়ী করেন। মুসলিম লীগের সদস্যরা সাধারণভাবে এই ধারণা দেবার চেষ্টা করেন যে হিন্দু সাম্প্রদায়িকতাবাদীরাই দাঙ্গা শুরু করে। অবশ্য দুই দলের বক্তাদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা কোনো বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেননি এবং শান্তি ও সম্প্রীতির উপর জোর দিয়েছেন। কিন্তু কোনো দলের কোনো বক্তাই মূল আসামি ব্রিটিশ শাসকদের আক্রমণ বা সমালোচনা করেননি। অনাস্থা প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করে পার্টির পক্ষ থেকে আমি যে বক্তব্য আইনসভায় রেখেছিলাম তাতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করে হিন্দু মুসলিম ঐক্য, সাম্প্রদায়িক মৈত্রীর ওপর জোর দেওয়া হয়েছিল। আমার ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলি উদ্ধৃত করে
এই অধ্যায়ের শেষ করব। তার আগে এই কথাটা বলে রাখি, কলকাতা ও শহরতলির শিল্পাঞ্চল ভ্রাতৃঘাতী দাঙ্গার কবল থেকে সাধারণভাবে মুক্ত ছিল। শ্রমিক শ্রেণীর পার্টি হিসাবে এর জন্য আমরা গর্বিত। অবশ্যই কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। আমি আইনসভায় বলেছিলাম, আমি মনে করি আমাকে একটি শ্রমিক শ্রেণীর নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি হিসাবে বলতে হবে। এই কেন্দ্র হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত। কলকাতায় ভ্রাতৃঘাতী দাঙ্গা থেকে তুলনামূলকভাবে নিজেদের দূরে রাখার জন্য আমি কলকাতা ও শহরতলির শ্রমিক শ্রেণীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কলকাতায় যে বর্বরতা, কাপুরুষতা, অমানসিকতা দেখা গেছে তার বিস্তারিত বিবরণের মধ্যে আমি যাচ্ছি না। আপাতত এসব কথা ভুলে গিয়ে আসুন আমরা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাই। মন্ত্রিসভা অনেক অন্যায় কাজ করেছে। এই সব কাজের সমালোচনার আগে আসুন আমাদের করণীয় প্রথম কাজটি প্রথমে করি। ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে আমাদের পয়লা নম্বরের শত্রু, এ কথা আমাদের বুঝতে হবে। সাম্রাজ্যবাদী আমাদের দমিত করে রেখেছে, বিভক্ত করে রেখেছে। আমি একথাও বলেছিলাম, এর আগে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলি হয়েছে তার জন্য সঠিকভাবেই আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মূল প্ররোচক হিসাবে চিহ্নিত করেছি। বর্তমান দাঙ্গার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। আমার অভিযোগ, এই যারা লন্ডনের হোয়াইট হলে বা নয়াদিল্লিতে বা কলকাতায় গভর্নর হাউসে বসে আছে, চক্রান্ত চালিয়ে যাচ্ছে, তারাই প্রধান আসামি। আর আমাদের প্রদেশের রাজনৈতিক দলগুলির নেতারা এদের ফাঁদে পা দিয়েছেন। আমি জানতে চাই, ভাইসরয়ের সভাপতিত্বে প্রদেশের গভর্নরদের সম্মেলনে কী গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল? এই সম্মেলনের পর হিন্দু প্রদেশের গভর্নর 16ই আগস্ট প্রস্তাবিত ছুটি নাকচ করে দেন, কিন্তু বাংলার গভর্নর ছুটি মঞ্জুর করেন। এই দুদিন কলকাতায় যেন বাংলার মন্ত্রিসভার অস্তিত্বই ছিল না। পুলিশ রুটিন মাফিক কাজ ছেড়ে দিয়ে লুটতরাজে অংশ নিয়েছে, সাহায্য করেছে। এটা কি করে সম্ভব হলো? আমরা জানি কিভাবে পুলিশ ধর্মঘট ভাঙে। আমরা দেখেছি কিভাবে পুলিশ রশিদ আলী দিবসে আমাদের বিপ্লবী যুবকদের ছত্রভঙ্গ করার জন্য দমন পীড়া চালিয়েছে। এভাবেই তারা গণ আন্দোলন দমন করে থাকে। আমি মনে করি গভর্নর ও পুলিশ কমিশনারের নিরপেক্ষতা সুপরিকল্পিত। আমি আরও বলি, মুসলিম লীগের নেতৃবৃন্দের প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহ্বান মুসলিমদের একাংশ গুরুত্ব দিয়ে গ্রহণ করেছিল এবং প্রত্যক্ষ সংগ্রামের কার্যকর প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। অপরদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান সংগঠিত না করে প্রদেশ নেতৃবৃন্দ ব্রিটিশ পরিকল্পনা মেনে নেন। আমি ঘোষণা করি, আমরা অর্থাৎ আমাদের 3 জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষেও ভোট দেব না, বিপক্ষেও ভোট দেব না, নিরপেক্ষ থাকব। আমি এই কথাগুলি দিয়ে বক্তব্য শেষ করি। সাধারণ মানুষের কাছে, হিন্দু মুসলিমদের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের শক্তি সমবেত করুন। ভ্রাতৃঘাতী দাঙ্গার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা সুনিশ্চিত করুন। এতে রুজিরুটির সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে, ব্রিটিশ শাসন শক্তিশালী হবে। এখন বলার সময় এসেছে, আমরা আর কখনো ভাইদের বিরুদ্ধে হাত তুলব না। যারা হিন্দু ও মুসলিমকে বিভক্ত করতে চায় তাদের কখনো বরদাস্ত করব না।